ক্লাস অবজেক্ট ইন পাইথন, তাই তো? তো এই যে ওওপি, ওওপির ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে? কোথায় ওওপি লেখা আছে কোথাও? নাই। আচ্ছা আমি লিখতেছি। তাহলে আজকে আমাদের টপিকের নাম হচ্ছে ওওপি। ওওপির মধ্যে কি অবজেক্ট ক্লাস, তাই না? তো ওওপির হচ্ছে ফুল ফর্ম কি? অবজেক্ট ওরিয়েন্টেড, ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে? এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটার ও আর এটা হচ্ছে পি, ওওপি, ঠিক আছে? আলটিমেটলি এটা নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং না, এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা বিভিন্ন প্রোগ্রামিংয়ে ইউজ করা যায়, যেমন পাইথনে ইউজ করা যাচ্ছে, এরকম সি প্লাস প্লাসে ইউজ করা যায়, জাভাতে করা যায়, জাভা স্ক্রিপ্টে করা যায়, এরকম বিভিন্ন প্রোগ্রামিংয়ে এই সেম কনসেপ্টটাই ওখানে ইউজ করা যায়, ঠিক আছে? তো একটা ওওপির চারটা মেইন জিনিস থাকে, ঠিক আছে? একটা হলো কনস্ট্রাক্টর, অনেকে বলে ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, আর হচ্ছে এনক্যাপসুলেশন, ঠিক আছে? এই চারটা। বাট আমি মনে করি যে ওওপির অবজেক্ট এবং ক্লাসটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে আজ আমাদের যে টপিকগুলো থাকবে সেগুলো যদি একটু বলি, যে ক্লাস অ্যান্ড অবজেক্ট থাকবে, এরপরে থাকবে আমাদের ইনহেরিটেন্স, আচ্ছা এই ক্লাস অবজেক্টের সাথে থাকবে কনস্ট্রাক্টর, ঠিক আছে? ইনহেরিটেন্স, তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাকশন, এরপর হচ্ছে পলিমরফিজম, হ্যাঁ এসআই এস এস এম, ও আচ্ছা আচ্ছা পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, আর হচ্ছে কি এনক্যাপসুলেশন, ঠিক আছে? তো এই কয়েকটা টপিক যদি কেউ ভালো মতো বোঝে তাহলে তার ওপি নিয়ে আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এরপরে আরও যেগুলো টপিক আছে এগুলো সে নিজে নিজে বুঝে যাবে। বাট এই কটা হচ্ছে মেইন, একটা ওপি অবজেক্টের মেইন জিনিস হচ্ছে এই কটা জিনিস। এই কটা জিনিস যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা যে নেক্সটে ডেভেলপমেন্টে যাব, ডেভেলপমেন্ট বলো বা ডাটা সায়েন্সের বিভিন্ন জায়গায় যাও, সব জিনিসই সেম, ঠিক আছে? তো আমাদের এখন প্রথম যে টপিকটা আছে সেটার নাম কি? ক্লাস এবং অবজেক্ট। এখন ক্লাস এবং অবজেক্টের আগে আমাকে বুঝতে হবে ওপি কনসেপ্ট কি। তো বলতেছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্টের বাংলা কি? আচ্ছা আগে বলো হচ্ছে প্রোগ্রামিং কাকে বলে? প্রোগ্রামিং জিনিসটা কি আমরা পড়ছিলাম না? সেট অফ ইনস্ট্রাকশন হচ্ছে কি প্রোগ্রামিং, তাই না? আচ্ছা তাহলে আমরা যদি এইভাবে লিখি, প্রোগ্রামিং হচ্ছে কি সেট অফ ইনস্ট্রাকশন। এখন অবজেক্ট ওরিয়েন্টেড বলছে, অবজেক্ট ওরিয়েন্টেড বলতে কি বোঝায়? অবজেক্টের বাংলা কি? বস্তু। তার মানে আমরা যে প্রোগ্রামিংটা লিখবো সেটা কি হবে? বস্তু কেন্দ্রিক কি সেট অফ ইনস্ট্রাকশন, তাই না? ওরিয়েন্টেড মানে কি কেন্দ্রিক না, মানে বস্তুকে কেন্দ্র করে যে সেট অফ ইনস্ট্রাকশন আমরা দিব সেটাই হচ্ছে ওপি কনসেপ্ট, একেবারে খাঁটি বাংলা। এখন বস্তু কেন্দ্রিক বলতে কি বুঝাইতেছে সেটা আগে বুঝতে হবে। এখন ধরেন
পাখা, পাখা কি একটা মানে ফ্যানটা কি একটা বস্তু, কম্পিউটার একটা বস্তু, আবার আমরাও এক একটা বস্তু। বস্তুর বলতে কি বোঝায়? যার আয়তন আছে, যে জায়গা দখল করে, আর কি করে, হুম, ওজন আছে, তাই তো? তো বাতাস তো আমরা চোখে দেখি না, কিন্তু এটাও তো একটা পদার্থ বা বস্তু, তাই না? তো তাহলে এখন কথা হইতেছে এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে করব, সেটা আলটিমেটলি কি, যে কোনো বস্তুকে দিয়ে আমরা এটাকে কি করতে পারি, কাজটা করতে পারি, এবং সেটাই হবে, সেটার উপরে যে সেট অফ ইনস্ট্রাকশন হবে সেটাই হচ্ছে আমাদের কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন কথা হচ্ছে অবজেক্ট জিনিসটা কি, অবজেক্টকে আমরা কিভাবে ইউজ করি সেটা হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে, ঠিক আছে? কারণ আমি ক্লাস অবজেক্ট বুঝাই দিলাম এটা কোনো ব্যাপার না, কিন্তু আমাকে আলটিমেটলি রিয়েল লাইফে এটা কি এবং এটাকে আমরা কেন করতেছি সেটা যদি না বুঝি, তাহলে প্রোগ্রামিংয়ে আমি আসলে কি মাথা খাটাবো? আমার তো মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে থাকবে না, তাই না? আলটিমেটলি আমার এই ওপি শিখের টার্গেটটা কি, সে টার্গেট আগে বুঝতে হবে, তারপরে আমরা প্রসেসে যাব, তাই তো? তাহলে এটা আমি হচ্ছে রিয়েল লাইফের সাথে যখন আমরা মিল করে কাজটা করতে পারবো, তখন আমরা বুঝবো যে ও আচ্ছা এটাই তাহলে ও, ওকে। আচ্ছা, তা আমরা বলতেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আলটিমেটলি আমরা যদি একটা টেবিল দেখি, একটু আগে টেবিলটা দেখালাম না, এটা আমাদের রিপোর্টিং টেবিল, হ্যাঁ। এটা আসলে, আচ্ছা এই রিপোর্টিং টেবিলটা না দেখানোই ভালো। আচ্ছা, এটা আমাদের হচ্ছে পাইথনের আজকের যে ক্লাস আছে তাদের হচ্ছে কি একটা টেবিল। তো দেখো প্রত্যেকটা টেবিলের একটা কি থাকে, টেবিলে হেড থাকে না? দেখো এই যে আইডি আছে, নেম আছে, কল কি, কল নেম, সেল নেম, সরি, সেল নাম্বার, ঠিক আছে, তারপর ইমেইল, এরপরে ক্লাস স্ট্যাটাস আছে না? এরপরে বলতেছে কোন তারিখে, এই যে একটা ক্লাস, দুটা ক্লাস, তিনটা ক্লাস, এইভাবে 13 নম্বর ক্লাস আমাদের শেষ হয় গতকালকে, আজকে দিয়ে 14 নম্বর ক্লাস চলতেছে, ঠিক আছে? এখন তাহলে এই টেবিল হেডের নিচে যা আছে তাহলে ওই টাইপের ডাটা আছে না? যেমন আইডির নিচে যা আছে সব আইডি না, স্টুডেন্ট নেমের নিচে যা আছে স্টুডেন্ট নেম না, সেল নাম্বারের নিচে যা আছে সেল নেম। তো এগুলো যে কয়টা নামে, যেমন এইবারে কে কে উপস্থিত আছে আমরা সেটা বলতেছি, ক্লাস স্ট্যাটাস কী জিনিস সেটা আমরা এখানে বলে দিচ্ছি। এখন আমরা টেবিলটাকে টেবিল হিসেবেই দেখছি, কখনো কি এটাকে অবজেক্ট হিসেবে দেখছি? তাহলে আজকে আমরা অবজেক্ট হিসেবে দেখা বুঝবো যে আসলে অবজেক্ট কী জিনিস। এই যে টেবিলে যে এগুলোকে বলি আমরা কি, টেবিলের হেড, কি বলি, টেবিল হেড। আবার এটা আরেকটা নাম আছে, এটা হলো টেবিলের এক একটা ফিল্ড, কি বলি, এক একটা ফিল্ড। ফিল্ড বলতে কি বোঝায়? জায়গা, আর ঠিক আছে, ফিল্ড মানে তো মাটি। বাট ডাটাবেজ আপনারা করছেন না, ডাটাবেজের ফিল্ড আছে না, আপনাদের ডাটাবেজ করাচ্ছে না? তো ওই ডাটাবেজ তো, এটাও তো একটা ডাটাবেজ, তাই না? তাহলে ডাটাবেজের এক একটা কম্পোনেন্টকে আমরা কি বলি, ফিল্ড বলি। তাহলে দেখেন এই ডাটাবেজের একটা টেবিলের এক একটা কম্পোনেন্ট এটা না, তাহলে এইগুলো হচ্ছে এক একটা ফিল্ড। এই ফিল্ডের বিপরীতে আবার কি আছে, ওই ফিল্ডের ডেটাগুলো আছে। তার মানে এই ফিল্ডকে ধরলে এই ফিল্ডের যত ডেটা আছে নিচে বরাবর আসতেছে। এখন এই যে এক একটা বরাবর ডেটাগুলো আসতেছে, এগুলো কিন্তু আমরা ফিল্ড বলতেছি। সবগুলো ফিল্ড যখন ডেটাগুলো একসাথে আমরা সাজাবো তখন একটা টেবিল হচ্ছে। আচ্ছা, টেবিলে আমরা কি কি পাই? দুটা জিনিস পাই, একটা হলো কলাম, একটা হলো রো, তাই না? তো কলামে যেটা থাকে সেটা হলো এক একটা কি, ফিল্ড। আর রো বরাবর যেটা থাকে সেটা কি? কলাম বরাবর তো আমরা ফিল্ড বুঝলাম, কিন্তু রো বরাবর কি থাকে? দিস ইজ অবজেক্ট, ঠিক আছে? সব যা আছে সবই তো ডেটা, বাট অবজেক্ট কোনটা? দেখেন আপনি যখন বাম দিক থেকে আসতেছেন, এই আইডিটা কার? মুনিয়া আক্তারের। মুনিয়া আক্তারের ফোন নাম্বার কোনটা? এইটা। তারপরে তার ইমেল কোনটা? এইটা। সে কবে কবে উপস্থিত ছিল, আসছে না? তো ব্যাপারটা হইতেছে যে আমরা আলটিমেটলি কি করতেছি, একটা অবজেক্টের দোষ গুণ অবস্থা বুঝতেছি। তার হচ্ছে আইডি নাম্বার পেয়ে গেলাম, তার সেল নাম্বার পেয়ে গেলাম, তার ইমেল আইডি পেয়ে গেলাম। এবার
তার দোষ গুণ কিভাবে বুঝবো? এগুলো তো তার হচ্ছে হ্যাঁ, সে কয়টা ক্লাস করছে, কয়টা পরীক্ষা দিয়েছে, তার দোষ গুণ অবস্থা সব সে এখন যে ড্রপ আউট সেটাও আমরা বুঝে গেছি, তার অবস্থানটা বলে দিতে পারবো, তাই না? হ্যাঁ, তো তার মানে আমরা এটা বুঝতেছি যে একটা অবজেক্টের কি কি থাকে, তাকে পরিচয় করানোর জন্য যা যা লাগে, আবার তার কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই ওখানে। তার মানে আলটিমেটলি একটা অবজেক্টে কি কি থাকে? অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য, যে তাকে দেখলে চেনা যায়। এখন এই যে মুনিয়া একটা নামটা শুনছেন, এটা দিয়ে আপনার কি মনে হইতেছে? এটা মানুষ নাকি গরু না ছাগল না কি? মানুষ, মেয়ে মানুষ, তাই না? মেয়ে মানুষও তো একটা জাতি। তার মানে আপনি কি করতেছেন? অবজেক্ট দেখেই আপনি বুঝে যাচ্ছেন সে কোন ধরনের গুণ বহন করে, ঠিক আছে না? সে একবার বলার পরে দ্বিতীয়বার বলতে যদি জিজ্ঞাসা করেন যে কি হয়েছে, আমি বুঝি না, কয় কিছু না। এটা তার একটা কি গুণ, যে সে এক কথা দুইবার রিপিট করে না। বুঝতে পারছি? কি আশিক স্যার, এনি এক্সপিরিয়েন্স? এখন তাহলে আমরা কি করতেছি? তাহলে আমরা কি করতেছি? এই যে 14 লাইনের যে বরাবর আছে, রো বরাবর যা আছে, এগুলো একটা অবজেক্টের দোষ গুণ অবস্থা এবং ডেটা। বুঝতে পারছি? তার মানে রো বরাবর যাকেই বসাইতেছি তারা প্রত্যেকে অবজেক্ট, এবং প্রত্যেকটা অবজেক্টের কি করতে পারতেছি? তাদের ফিল্ড অনুযায়ী দোষ গুণ অবস্থা বের করতে পারতেছি। আমি কি বুঝাতে পারছি? তাহলে এই ফিল্ডগুলো যদি না থাকতো, তাহলে কি আমরা রো বরাবর ডেটা বসালে কিছু বুঝতাম? তার মানে তার অ্যাট্রিবিউটগুলো হচ্ছে উপরে দেওয়া আছে। এই অ্যাট্রিবিউটের উপর যে ভ্যালু আসতেছে, মানে আমরা মুনিয়া আক্তারের ভ্যালু বসাইতেছি, তাই না? ওই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা অ্যাট্রিবিউটগুলো বুঝতেছি। তো তাহলে ফিল্ড যদি না থাকতো, মানে উপরে যে টেবিল হেড, এটা যদি না থাকতো, তাহলে কি আমরা ওই ডাটাগুলোকে এত সুন্দরভাবে মানে দেওয়ার পরও কি বোঝা যেত? আচ্ছা, এখন কথা হইতেছে এই যে আইডি কথাটা কয়বার লিখছি? একবারই লিখছি। একবার লিখেই বুঝাই দিচ্ছি যে এটা নিচে যা আছে সবই কি আইডি। নেম, স্টুডেন্ট নেমের নিচে যা লিখছি সবই সে কি বুঝে যাচ্ছে? স্টুডেন্ট নেম, তাই না? তার মানে আমার একবার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেই যদি আমি কি করতে পারি, বাকি কাজগুলো ডেটাগুলো রাখতে পারি ওই অনুযায়ী, তাহলে আমার কাজগুলো সহজ হয়ে যাচ্ছে না? এখন দেখেন, একটা স্টুডেন্টের যদি দোষগুণ অবস্থা বোঝাতে যায়, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, আর এইদিকে 14টা ক্লাস, তাহলে 5 আর 14 19টা। এখন এখানে কয়জন স্টুডেন্ট আছে? মিনিমাম 8 জন। এই 8 জনের যদি হচ্ছে এই 19টা করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগতো, তাহলে কতগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগতো? কারণ 19 জনের ডেটাই তো রাখতে হবে। আমি কি বুঝতে পারছি? তো তাহলে কীরকম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগতো? তাহলে গুণ করেন 19 দিয়ে হচ্ছে 8 দিয়ে, এরকম 1000টা স্টুডেন্ট হলে 19কে 1000 দিয়ে গুণ করেন, তাহলে আপনার ডেটা বেজে 12টা বেজে। আমি কি বুঝাতে পারছি? আমরা কি করতেছি? ভ্যারিয়েবল একবার ডিক্লেয়ার করতেছি, ওইটার বিনিময়ে আমরা সব ডেটা রেখে দিতেছি। 1000 হলে 1000, 2000 হলে 2000, মানে আমার কোনো তখন আর মাথা ব্যথা লাগতেছে না। আমি কি করতেছি? ওই এক আইডির বিপরীতে সব রেখে দিতে পারতেছি। আমার ক্লিয়ার? তো তাহলে লাভটা কি হইতেছে? আমার লোকেশন কমে যাচ্ছে, বেশি লোকেশনে যাওয়া দরকার হচ্ছে না, একটা লোকেশন থেকে আমি সব ডেটা পাচ্ছি, যে আইডির যত ডাটা আছে সব পাই যাচ্ছে না। এরপরে হচ্ছে আমার ভ্যারিয়েবল, মানে জায়গা কমে যাচ্ছে, বেশি জায়গা লাগতেছে না, কমপ্লেক্সিটি কমে যাচ্ছে। আমরা এখন কি সুন্দরভাবে সাজানো গোছানো একটা টেবিল পেয়ে যাচ্ছি। সো এই টেবিলটাকে আমরা ধরেন বানাবো অবজেক্ট আর ক্লাস দিয়ে, মানে ক্লাস আর অবজেক্ট দিয়ে। তো ক্লাসের ভিতরে কি থাকবে? ক্লাসের যে এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে, সেটা দেখলে বুঝবেন। অবজেক্টে বুঝে গেছেন অবজেক্ট কি? অবজেক্ট কি? এক লাইন বরাবর, মানে রো বরাবর যেগুলো আছে ডাটা, ওইটাই একটা অবজেক্টের ডাটা, ঠিক আছে? আচ্ছা, এখন ক্লাস সম্পর্কে বলতেছে, ক্লাস ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে পাইথন ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, অলমোস্ট এভরিথিং ইন পাইথন ইজ অ্যান অবজেক্ট, মানে পাইথনের ভিতরে আপনি যা দেখেন সবই অবজেক্ট হিসেবে কাজ করে। যেমন ইন্টিজার একটা অবজেক্ট, ইন্টিজারের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, আছে, এরকম হচ্ছে আপনার ফাংশনও একটা অবজেক্ট, ঠিক আছে? ওকে, হোয়াট ইটস প্রায়োরিটিজ অ্যান্ড মেথড, প্রপার্টিজ অ্যান্ড মেথড। এই যে বলতেছে অলমোস্ট এভরিথিং ইন পাইথন ইজ অ্যান অবজেক্ট, মানে পাইথনে যা কিছু আছে সবই অবজেক্ট, এবং প্রত্যেকটার কি আছে? প্রপার্টিজ আছে, মেথড আছে।
যেমন আমরা ইন্টিজার কি শুধু আমরা হচ্ছে প্রপার্টিজ হিসেবে মানে ডাটা টাইপ হিসেবে ইউজ করি নাকি কনভার্টেও কাজ করি? তাহলে ওটা একটা ফাংশন হিসেবে কাজ করে না? আমরা কি জানি ফাংশন চেনার উপায় কি? যে কোনো নামের পরে ফার্স্ট ব্র্যাকেট যদি থাকে তাহলে আমরা চিনে যাবো এটা একটা ফাংশন। তাহলে ইন্টের পরে ফার্স্ট ব্র্যাকেট থাকে না, তার মানে কি ওটা একটা ফাংশন না? বুঝতে পারছি? এই ফাংশনটা যদি ক্লাসের ভিতরে থাকে তখন ওটার নাম হয়ে যায় মেথড। সেম জিনিস বাট নামটা চেঞ্জ হয়ে যায়, কারণ কি? অবস্থা। বুঝতে পারছি? ক্লাসের ভিতরে থাকে ফাংশন সেম জিনিস সবই, খালি ফাংশনটা যদি ক্লাসের ভিতরে থাকে তাহলে নাম চেঞ্জ হয়ে যায় কি? মেথড। কিন্তু কাজ সেমভাবেই করে, ঠিক আছে? কোনো 19-20 নাই। হ্যাঁ, খালি নাম চেঞ্জ। যেমন এখন রেজার চুল আছে মাথায়, এই চুলটাই যদি এখানে লাগাই দেয় তাহলে বলবে দাড়ি। সেম ওয়েতে এটাও সেম, যে মেথড সেম কাজ করে বাট ওটা ক্লাসের ভিতরে থাকলে নামটা চেঞ্জ হয়ে যায়, নাম হয়ে যায় কি? মেথড। কারণ মেথড কথাটা বললেই বোঝা যায় যে এটা একটা ক্লাসের মধ্য থেকে আসতেছে। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা ভ্যারিয়েবল ইউজ করছি না? ভ্যারিয়েবলের যা কাজ সেই কাজটাই ক্লাসের ভিতরে যদি করি তাহলে ওটার নাম হয়ে যায় প্রপার্টিজ। কি হয়ে যায়? এই জন্য এখানে দেখেন বলতেছে প্রত্যেকটা অবজেক্টে কি থাকে? প্রপার্টিজ থাকে, ফাংশনও থাকে, মানে মেথড থাকে। তাহলে এখন দেখেন প্রপার্টিজ অ্যান্ড মেথড থাকে, এই কথাটা আপনি কি একটু আগেও বুঝতেন? প্রপার্টিজ মানে কি না কি বুঝাই দিয়েছে, মেথড মানে কি? অলরেডি এগুলো আপনারা করে আসছেন। তো আপনাদেরকে এই যে ধরায় দেওয়ার দায়িত্বটা হচ্ছে আমাদের, যে প্রপার্টিজ মানে হচ্ছে আপনি অলরেডি যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আসছেন ওটাই প্রপার্টিজ, ঠিক আছে? আচ্ছা, আমার একটা ফোন আছে। তো তাহলে প্রপার্টিজ কি জিনিস? ভ্যারিয়েবলগুলো। আর মেথড কি জিনিস? ফাংশন। এই দুটোই তো কাজ, তাই না? ওকে, এখন বলতেছে এ ক্লাস ইজ এ লাইক অ্যান অবজেক্ট কনস্ট্রাক্টর অর এ ব্লুপ্রিন্ট ফর ক্রিয়েটিং অবজেক্ট। মানে একটা ক্লাসকে আমরা বলতেছি অবজেক্টের কনস্ট্রাক্টর, ঠিক আছে? অ্যান অবজেক্ট কনস্ট্রাক্টর মানে একটা অবজেক্ট বানাইতে গেলে যে যে জিনিসগুলো লাগে সেইটার কনস্ট্রাক্টরকে আমরা ক্লাস বলতেছি। আবার এটাও বলতেছি যে একটা অবজেক্ট বানাইতে গেলে যে ব্লুপ্রিন্টের প্রয়োজন হয় সেটাই হচ্ছে ক্লাস। এখন এই জিনিসটাকে আরেকটু ভেঙে বুঝতে হবে, মানে আমি যাই বলি না কেন এই কথার অর্থ দিয়ে আপনি বুঝবেন। এখন এই যে অবজেক্ট জিনিসটা তো বুঝতে পারছেন যে রো বরাবর যা থাকে, তার মানে একজনের সব ডেটা যদি আমরা রো বরাবর রাখি তাহলে রো বরাবর যে ডাটাগুলো আছে ওটা কয়টা অবজেক্টের ডেটা? একটা অবজেক্টের ডেটা। এখন আপনারা একটা খেয়াল করেন যে আমরা কিন্তু কি করছি, টেবিলে হেড একবার দিছি, কিন্তু এখানে অবজেক্ট কয়টা আছে? 8টা। এরকম 1000টা বানালেও আমার কোনো সমস্যা নাই। তাহলে এই অবজেক্টকে বানাইতে গেলে আমাকে নতুন কোনো কিছু লাগতেছে? আলটিমেটলি এই প্রপার্টিজগুলো দিয়েই তো আমরা কাজ করতেছি, তাই না? আমি কি বুঝাতে পারছি? তাহলে এই প্রপার্টিজের বাইরে কি আর কোনো কিছু দিয়ে আমরা অবজেক্টটাকে বানাচ্ছি? তার মানে এই যে প্রপার্টিজগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, আইডি, স্টুডেন্ট নেম, সিরিয়াল নাম্বার, ইমেল, এইগুলো সব মিলে যদি একটা ব্লুপ্রিন্ট বানানো হয়, এটা তো একটা ব্লুপ্রিন্টই, যে খালি তুমি ডেটা রাখবা এটা বোঝা যাবে যে এটা কোন অবজেক্টটা কী জিনিস, তাই না? তাহলে এটা একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে না, যে ডেটা রাখার ব্লুপ্রিন্ট। এই ব্লুপ্রিন্টটাকে আমরা বলতেছি ক্লাস। পুরোটাই হলো ক্লাস না, এই যে টেবিলের যে হেডগুলো আছে এই হেডগুলোকে নিয়ে যখন আমরা একটা ব্লক তৈরি করব এটাকে আমরা ক্লাস বলব। আর এই জিনিসগুলো নিয়ে যখন আমরা এক একটা ডেটা এন্ট্রি দিতেছি তখন ওগুলো এক একটা অবজেক্ট হচ্ছে। তাহলে ওই অবজেক্টগুলো ডেটা এন্ট্রি দিতেছি কার মাধ্যমে? ক্লাসের মাধ্যমে। এই জন্যই বলতেছি একটা অবজেক্টকে বানাইতে গেলে কি লাগবে? একটা ব্লুপ্রিন্ট লাগবে। সেই ব্লুপ্রিন্টে থাকে কোথায়? ক্লাসে। আর ওই ক্লাসের ভিতরে কি থাকে? এই যে এইগুলো জিনিস থাকে। এখন একটা বানাইলেই বুঝবে, ঠিক আছে? কিন্তু এই কথার অর্থ আমিও কিন্তু 2 বছর বুঝিনি, ঠিক আছে? আমি যখন পড়ছি তখন 2 বছর কিন্তু এটা আমি বুঝিনি যে ব্লুপ্রিন্ট কারে কয়। এটা ধীরে ধীরে আমাকে বুঝতে হয়েছে। হ্যাঁ, একটা স্ট্রাকচার, ঠিক আছে? তো ওই স্ট্রাকচারটা আমরা বানাবো, ধরেন এইটা। তো এখন আমরা ক্লাস অবজেক্টে যাওয়ার আগে ক্লাস কীভাবে বানাইতে হয় সেটা আগে বুঝে নেই, তারপরে আমরা অবজেক্টে যাব, ঠিক আছে? তো এখন আমরা ক্লাসকে কীভাবে বানাবো সেটা শিখি। তো ক্লাস বানানোর ওয়ে হচ্ছে আমরা এখানে বানাই। তাহলে এই টপিকগুলো মনে থাকবে তো নাকি? এই টপিকগুলো আমরা শেষ করব। তা আজকে আমরা শুধু এই ক্লাস আর অবজেক্ট শেষ করবো, তাহলে আমাদের দেখবেন 3 ঘন্টা পার হয়ে যাচ্ছে, ঠিক আছে?
এখন ক্লাস কীভাবে বানাইতে হয়, আমরা ফাংশন কীভাবে বানাইছিলাম সেটা কি মনে আছে? যে আগে আমরা ডেফ লিখতাম, এরপরে একটা নাম লিখতাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিতাম, এরপরে এটাকে শেষ করতাম, তাই না? ক্লাসের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম, খালি কী করতে হবে, ডেফের জায়গায় কী লিখবো, ক্লাস, ঠিক আছে? আর ফার্স্ট ব্র্যাকেটটা লাগবে এবং নামটা প্রথম যেটা দিবেন সেটা বড় হাতে দিবেন, ঠিক আছে? ধরেন ভি দিলেন, তাহলে ভিটাকে বড় হাতে দিলেন, ঠিক আছে? মানে বড় হাতে দিতে হবে ব্যাপারটা এমন না, কিন্তু এটা স্ট্যান্ডার্ড, যেন নামটা পড়লে বুঝতে হবে এটা একটা কোনো ক্লাস। আর যদি ফাংশন বানান তাহলে ছোট হাতে দিয়ে স্টার্ট করবেন, বুঝতে পারছি? আচ্ছা, ধরেন আমরা স্টুডেন্ট নামে একটা ক্লাস বানাবো, স্টুডেন্টস, ঠিক আছে? এটা একটা ক্লাস, তাহলে ক্লাসের নাম কি, স্টুডেন্টস। এখন একটু আগে আমরা যেটা পড়লাম সেটা কি, আইডি, স্টুডেন্ট নেম, সেল নাম্বার, ইমেল, ক্লাস স্ট্যাটাস, তাই না? তো ধরেন আমরা এই আইডিটাকে এখানে নিচ্ছি, তাহলে আমরা কি বলছিলাম যে প্রপার্টিজ থাকবে, তাই না? প্রপার্টিজ মানে আলটিমেটলি কি, ভেরিয়েবল। তাহলে আমাদের ওখানে কি ছিল, আইডি, তাহলে আমরা এখানে একটা আইডি নিয়ে নিই, ঠিক আছে? আইডির কোনো একটা ভ্যালু দিয়ে দেন, ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিলাম, ধরেন 1 দিলাম অথবা 1 দিলাম, মানে অন্য কিছু দিলাম। এরপরে কি ছিল, স্টুডেন্ট নেম, আমরা এটাকে কপি করি, এখানে বসাই, মানে ধরেন আমরা ওই টেবিলটাকে বানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, স্টুডেন্ট নেম আমরা ফাঁকা রাখলাম, কিন্তু এটা দিতে হবে, কারণ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে কোনো ভ্যালু না দিলে সমস্যা। এখন এই নামটা কি আদৌ ঠিক আছে, ভ্যারিয়েবলের নাম এখানে ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে কি সমস্যা, আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার রুলস জানি না, ওই রুলসের ভিতরে কি ফাঁকা রাখার রুলস আছে? তাহলে আমরা কি করতে হবে, হয় আন্ডারস্কোর দিতে হবে, না এটা বন্ধ করে দিতে হবে। তাহলে আমরা আন্ডারস্কোর দিই, যেহেতু ফাঁকা রাখতেই হবে আমাদের। আচ্ছা, এরপরে আর কি ছিল, সেল নাম্বার, তাহলে সেল নাম্বারটা নিয়ে আসি, দিছি, কি করবো, আন্ডারস্কোর, ঠিক আছে? এরপরে ধরেন আমরা ইমেল দিলাম, তাহলে এখানে কি দিব, ঠিক আছে? সব ফাঁকা রাখলাম। এরপরে এটা ক্লাস স্ট্যাটাস দিলাম, আর এখানে যেহেতু অ্যাটেন্ডেন্স আছে, এগুলো ডেট দিলাম না, জাস্ট অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, সব ফাঁকা রাখলাম। এখন দেখেন তো, ওখানে যা যা ছিল টেবিলের মধ্যে সবগুলো এখানে আনছি না? তো তাহলে এটা একটা স্ট্রাকচার দাঁড় হয়ে গেছে না, যে স্টুডেন্ট টেবিলের ভিতরে এই টেবিলের হেডগুলো থাকবে, টেবিলের ফিল্ডগুলো থাকবে, বুঝতে পারছি? এখন এই ডেটার উপরে ডিপেন্ড করবে যে একটা অবজেক্ট কেমন, তাই না? এগুলোর ডেটা যখন পূরণ হবে তখন আমরা বুঝতে পারবো না যে এই অবজেক্টটা ভালো, এই অবজেক্টটা খারাপ, এই অবজেক্টটা এই ডেটা মিসিং, এই অবজেক্টে এই ডেটা লাগবে, বুঝতে পারছি? তা অবজেক্ট পরে আগে ক্লাসের ভিতরে কি কি থাকলো তার বৈশিষ্ট্যগুলো আমরা এখানে ডিক্লেয়ার করলাম। এই বৈশিষ্ট্য কি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সেম না? দেখেন তো এইখানে যতগুলো স্টুডেন্ট আছে সবার জন্য এই বৈশিষ্ট্য সেম না, যে আইডির নিচে আইডি দিচ্ছি, স্টুডেন্ট নিচে স্টুডেন্ট। আচ্ছা, তো তাহলে আমরা কি করলাম, ওইটাই করলাম, জাস্ট খালি বললাম যে ক্লাসের নাম হবে স্টুডেন্ট, আলটিমেটলি টেবিলের নামটা স্টুডেন্ট, ঠিক আছে? টেবিলের ভিতরে যে হেডগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন যদি চাই যে এই টেবিলের হেডে আমরা ডিফল্ট কোনো ভ্যালুগুলো দিব, তো ধরেন আমরা আর দিলাম, ঠিক আছে? সেল নাম্বার দিলাম একটা কিছু, ইমেল দিলাম r@ gmail.com, ক্লাস স্ট্যাটাস দিয়ে দিলাম ধরেন হচ্ছে অনলাইন, আচ্ছা অফলাইন, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স 100%, ওকে। এখন আমরা যদি রান করি কোনো আউটপুট আসবে? কেন আসবে না? কারণ আমরা কোনো প্রিন্টই করি না। প্রিন্ট করছি? কল করতে যা আছে প্রিন্ট করি না। আচ্ছা, তাহলে ক্লাসের ভিতরে কি কোনো প্রিন্ট আছে?
ক্লাসের ভিতরে প্রিন্ট দিলেও কোনো লাভ নেই, প্রিন্ট আপনাকে কোথায় করতে হবে, বাইরে। তাহলে প্রিন্ট করলাম, এবং অবশ্যই ক্লাসের নিচে করতে হবে। প্রিন্টের ভিতরে আমরা বলে দিচ্ছি যে এই স্টুডেন্ট টেবিলের ভিতরে বোঝাতে গেলে ডট দেওয়া লাগে, স্টুডেন্টের ভিতরে, তার মানে স্টুডেন্টস ডট কে আছে আইডি, তাহলে আইডিটা কত সেটা প্রিন্ট করে দেন। ওকে, আসছে? আচ্ছা, এই প্রিন্টের দরকার নাই, আমি একটা কাজ করতে যাচ্ছিলাম যে আইডির নিচে আইডি দিতে যাচ্ছিলাম, একেবারে এই টেবিলের মতো দিতে। ঠিক আছে, ওটা করে দেখি। এখানে আইডি কথাটা লেখা আছে না, এই আইডি কথাটা এখানে দিলাম, যেন এখানে প্রিন্ট করার সময় আইডি কথাটা আসে। এখানে তো আইডির নিচে এক আছে না, বুঝতে পারছি? আচ্ছা, এখন এখানে কমা দিলে আবার ভ্যালু দেওয়া যায়, ধরেন স্টুডেন্ট নেমকে প্রিন্ট করবো, স্টুডেন্ট নেম দিলাম। ঠিক আছে, আচ্ছা স্টুডেন্ট নেম যে দিব, স্টুডেন্টসের ভিতর থেকে নিতে হবে না, স্টুডেন্টস ডট হবে, কারণ ও তো লোকালে আছে, স্টুডেন্টের ভিতরে আছে, ওকে অ্যাক্সেস করতে হলে এটার মাধ্যমে করতে হবে। ঠিক আছে, তো দেখেন স্টুডেন্টের নাম কি ছিল, আর আইডি কত ছিল, 1 আসছে না? এভাবে বাকিগুলো প্রিন্ট করা যাবে। ঠিক আছে, এখানে জাস্ট কি করতে হবে, স্টুডেন্টস ডট সেল নাম্বার, একই ব্যাপার। ঠিক আছে, এরপরে ইমেল যদি চাই তাহলে এখানে কি বলবো, স্টুডেন্টসকে নিয়ে আসে। ঠিক আছে, এরপরে ক্লাস স্ট্যাটাস, হ্যাঁ স্টুডেন্টস ডট ক্লাস, এখানে ডট হবে না, ক্লাস স্ট্যাটাস, আর হচ্ছে অ্যাটেন্ডেন্স না, সব প্রিন্ট করছে না, যা যা এখানে ডেটা দিছি। এখানে চাইলে আপনি বরাবর দিয়ে প্রিন্ট করতে পারেন। ঠিক আছে, মানে এটা হচ্ছে জাস্ট নকশা। ঠিক আছে, মেইন হচ্ছে এগুলো। তাহলে একটা ক্লাসের ভিতরে কোনো একটা ডেটাকে যদি আমরা পেতে চাই তাহলে কী করতে হবে, স্টুডেন্টস ডট দিয়ে পাইতে হবে। এটা হচ্ছে প্রাথমিক ধারণা, এটাকে আগে হাতে অনেকে ক্রুড বলে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি সিআর, এটাকে আমরা কি বলতেছি, ক্রিয়েট রিড আপডেট ডিলিট। ঠিক আছে, তা আমরা কি করলাম, এই যে স্টুডেন্টস ডট স্টুডেন্ট নেম এটাকে প্রিন্ট করছি না, এটা কি করলাম, এখন আমরা পড়তে পারতেছি, যার কারণে এটাকে বলতেছি আমরা কি, রিড। তো রিডের কাজ অলরেডি শেষ, আর এটা তো অলরেডি বানানো আছে, সো এটাকে আমরা আবার ক্রিয়েট করতে পারবো না, ক্রিয়েট আলাদা জিনিস। ঠিক আছে, তো এখন আগে আমরা আপডেটটা দেখে নিই, আপডেট দেখলে ক্রিয়েটটা করতে পারবো। তো ধরেন আমরা কি করতেছি, স্টুডেন্ট নেমের ভিতরে আর আছে, আমি চাই না আর থাকুক, এখন আমি স্টুডেন্টের নেম ডিফল্ট যেটা আছে এটা চেঞ্জ করবো, তাহলে আমাকে বাইরে থেকে যদি চেঞ্জ করতে হয় তাহলে কীভাবে করবো, তা আমরা স্টুডেন্ট নেম দিয়ে যেভাবে হচ্ছে কি করছি, প্রিন্ট করছি না, স্টুডেন্টস ডট স্টুডেন্ট নেম, কি রে ভাই সিলেক্ট হয় না, এভাবে করছি না, জাস্ট এখানে অ্যাসাইন করে দেবো একটা নাম। ঠিক আছে, এখন জাহাঙ্গীর দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ধরো রেজা ছিল। তাহলে এখন এখানে যদি আমরা দেখি স্টুডেন্ট নেম আর এর জায়গায় দেখবা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে,
জাহাঙ্গীর হয়ে গেছে। তাহলে কি হলো, নামটাকে আমি আপডেট করলাম। ধরো আইডি আছে, তাহলে বাইরে ক্লাসের বাইরে থেকে আমি আপডেট করবো এটা আইডি। তাহলে কি করবো, স্টুডেন্ট ডট আইডি দিয়ে জাস্ট অ্যাসাইন করে দেবো, ঠিক আছে, অ্যাসাইন করে দিলাম 5। তাহলে রান করলে কি আসবে, আপডেট হয়েছে। তো দিস ইজ আপডেট, ঠিক আছে। আমি যদি এখন ক্রিয়েট করতে চাই, ধরো নতুন একটা ভ্যালু ক্রিয়েট করতে, ধরো এখানে আইডি আছে, স্টুডেন্ট নেম আছে, এসিএল নাম্বার, ইমেল নাম্বার, ক্লাস স্ট্যাটাস, অ্যাটেন্ডেন্স সব আছে, কিন্তু তার অ্যাড্রেস নাই। তাহলে আমরা অ্যাড্রেসটাকে লাগাইতে হবে, কিন্তু তুমি তো কোড লিখে ফেলছো, অ্যাড করতে পারতেছো না। তাহলে কি করতে হবে, নতুন একটা প্রপার্টিজ ক্রিয়েট করতে হবে। তাহলে ক্রিয়েট করতে হলে কি করতে হবে, ওই প্রপার্টিজকে ক্রিয়েট করতে হলে তা আগে ওই ক্লাসের নামটা বলতে হবে, যে কোন ক্লাসের প্রপার্টিজ বানাবো। ওই ক্লাস এখন ডট দিয়ে যেই নামটা আমরা দিতে চাই, কি নাম দিব, অ্যাড্রেস। তাহলে ADDRESS দিয়ে দিলাম। এটার ভিতরে আমরা যে ভ্যালুটা দেবো সেটাই এখানে দেখবো প্রিন্ট হবে, ঠিক আছে। অ্যাড্রেস দিয়ে দিলাম যে ধানমন্ডি 27, ঠিক আছে, ধানমন্ডি 27। এটা এখন আপডেট হবে, কিন্তু আমরা কি প্রিন্ট করছি এটা, তাহলে প্রিন্ট না করলে দেখবো কেমন। তাহলে এখানে এসে কমা দিয়ে প্রিন্ট করবো, তাহলে দেখুন লাস্টে অ্যাড্রেসটা প্রিন্ট হচ্ছে, বুঝছে, ধানমন্ডি 27। তাহলে এটা কি করলাম, প্রপার্টিজটা ক্রিয়েট করলাম, এটা কি এখানে আসে। তাহলে ক্লাসের বাইরে থেকেও আমরা কি করতে পারি, প্রপার্টিজ ক্রিয়েট করতে পারি, ওকে। তো এটা এখন একটু দেখেন করেন। আচ্ছা, ডিলিটটাও দেখায় দিই। ধরেন আপনি আইডিটাকে ডিলিট করে দেবেন, তাহলে আইডি যদি ডিলিট করেন, তাহলে ডেল নামে একটা কি আছে, কিওয়ার্ড আছে। এই ডেলটা যদি ওইটার আগে দেন, তাহলে ওইটা ডিলিট হয়ে যাবে। এখন কি স্টুডেন্ট আইডি প্রিন্ট করতেছি না, তো যে জিনিস ডিলিট হয়ে গেছে ওই জিনিস কি আর প্রিন্ট করতে পারবে। এখন দেখবেন ইরোড আসবে, বলবে যে আইডি তো নাই, দেখছেন, হ্যাজ নো অ্যাট্রিবিউট আইডি। তা আইডিকে আমি ডিলিট করে দিচ্ছি, তারপরে আবার প্রিন্ট করতে বলছি, এই জন্য সে আমাকে ইরোটা দেয়। এখন যদি এখানে প্রিন্ট না করি, তাহলে আর কোনো সমস্যা নেই, ডিলিট যেহেতু হয়ে গেছে আর প্রিন্ট করতে লাগতেছে না, সব ঠিক আছে। তাহলে আমাদের সব শেষ, ক্রিয়েট হলো, আপডেট হলো, ডিলিটও হয়ে গেল, আবার রিডও হলো, ঠিক আছে। এখন এটাকে এখন আপনারা করেন। তো আমরা একটু আগে যেটা করলাম, হ্যাঁ, একটা ক্লাস বানালাম, ক্লাসে কিছু প্রপার্টিজ দিলাম, ওই প্রপার্টিজগুলো আমরা বাইরে থেকে কিভাবে রিড করতে হয়, আপডেট করতে হয়, ডিলিট করতে হয়, এরপরে হচ্ছে ক্রিয়েট করতে হয়, সব দেখলাম। এখন আমরা এগুলো করব না, ঠিক আছে। এখন আমরা কিভাবে করব, এই যে এগুলো আপডেট হয়ে যাচ্ছে, তাই না, কিন্তু নতুন একটা তো বানাইতে পারতেছি না, দেখা যাচ্ছে আরই থাকবে, বাট নতুন একটা ডেটা তৈরি করব। যেমন আমার এখানে কি হয়েছে, একটা ডেটা কি মুছে আর একটা ডেটা বানাইছি, একটা নিচে আর একটা আছে। সো আমরা এখন কি করবো, চেষ্টা করছিলাম, পারবো না, ওই মুছে যাবে। কারণটা কি, এটা ক্লাসের ভিতরে প্রপার্টিজ, কিন্তু আমরা অবজেক্ট বানালে অবজেক্টের প্রপার্টিজগুলো সব আলাদা হয়ে যাবে। মানে অবজেক্ট কী করবে, এই প্রপার্টিজগুলো ইউজ করবে, বাট এগুলোকে রিপ্লেস করবে, সে আলাদা তার অ্যাট্রিবিউটে তার জিনিসগুলো ঢুকবে, ঠিক আছে। তা আমরা এখন বানাই, তাহলে অবজেক্ট বানাবো, অবজেক্টটাও কিন্তু ঠিক ওই ইয়ার মতোই, ভ্যারিয়েবলের মতোই, কিন্তু এখানে একটু আলাদা। সেটা কি, ধরো যে কোনো একটা ভ্যারিয়েবল আমরা অবজেক্ট বানাবো, ওবিজে, ঠিক আছে, ওবিজে ইকুয়াল টু যে ভ্যালুটা দিব ওটা হয়ে যায়, তাই না, এটাই তো ভ্যারিয়েবল। বাট এখানে কি করবো, জাস্ট স্টুডেন্টস ক্লাসের নামটাকে এখানে ফার্স্ট ব্র্যাকেট সহ দিব, ঠিক আছে। এতটুকু করলে অবজেক্ট এখন কি হয়ে যাবে, এই ওবিজে হচ্ছে অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি আমরা ওবিজে প্রিন্ট ওবিজে ডট আইডি প্রিন্ট করি, তাহলে দেখবা 1ই প্রিন্ট করতেছে। তার মানে এখন স্টুডেন্টস আর অবজেক্ট কিন্তু সেম কাজ করতেছে, কারণ কি স্টুডেন্টের ভিতরে যে ডিফল্ট ভ্যালু আছে সেগুলো সে এখন নিতেছে। বাট আমি যদি চাই এই অবজেক্ট কি করবে, তার আইডি আলাদা হবে, তখন সে কি করবে, ওবিজে ডট আইডি ইকুয়াল টু ধরো 5 দিলাম। এখন সে প্রিন্ট করলে দেখবো 5 দিচ্ছে। এখন তুমি বলবো ওটা তো মনে হয় রিপ্লেস হয়ে গেছে, তাহলে আমরা স্টুডেন্ট ডট আইডি একটা প্রিন্ট করে দেখি, স্টুডেন্টস ডট আইডি। এখন দেখবো 5ও প্রিন্ট করতেছে, 1ও প্রিন্ট করতেছে, দেখছো। এটার মানে কি, একটা হলো কি, এটা হচ্ছে আমার অবজেক্টের আইডি, আর এটা হলো ক্লাসের ভিতরের আইডি। তো স্টুডেন্ট দিয়ে যখন আমি আইডিকে ইয়া করবো, সে একই দিবে, কিন্তু
অবজেক্টে যদি তোমার নতুন করে আইডি না দাও তাহলে সে ডিফল্ট ভ্যালুটাকে নিবে, কারণ এর আগে আমরা ডিফল্ট ভ্যালু ইউজ করা শিখছি যে দিলে সে রিপ্লেস করবে আর না দিলে সে আগেরটাই ইউজ করবে। তো অবজেক্টের ক্ষেত্রে এটা, কিন্তু স্টুডেন্ট কী করবে, আজীবন এটাই থাকবে। স্টুডেন্ট ডট আইডি করলে ওটা রিপ্লেস হয়ে যাবে, কিন্তু অবজেক্ট দিয়ে আইডি করলে সে আর রিপ্লেস করবে না, সে নতুন একটা ভ্যালু তৈরি করবে। এভাবে সেমভাবে স্টুডেন্টস আইডি মানে অবজেক্ট ডট আইডি, অবজেক্ট ডট ওবিজে ডট স্টুডেন্ট নেম দিলে সে তার নামগুলো আলাদা করবে। ধরো এখন যদি জাহাঙ্গীর দেই তাহলে কিন্তু এখানে রেজা রেজাই থাকবে, ঠিক আছে। এখন দেখো স্টুডেন্ট ডট স্টুডেন্ট নেম মানে রেজা আর অবজেক্ট ডট স্টুডেন্ট নেম মানে জাহাঙ্গীর, দেখছো আলাদা হয়েছে। এরকম আমি যদি আরো ভ্যালু দেই সবগুলো আলাদা করা যাবে। আর এই কোডগুলোর পিছনে দিতে হবে আমার নামের পিছনে যে অবজেক্ট ডট স্টুডেন্ট নেম এটা হ্যাঁ, এই পুরো অবজেক্ট ডট স্টুডেন্ট নেম যদি এই স্টুডেন্ট নেমের পরে দেই তাহলে এটা পরে যাবে। ধরো এটা দিলাম না, তাহলে শুধু জাহাঙ্গীর দেখাবে, ঠিক আছে। এটার আগে যদি এটা দেই তাহলে এটা আগে আসবে, একই ব্যাপার। আগে পিছে ব্যাপার না, ব্যাপারটা হইতেছে কোন ভ্যারিয়েবলের কোন ভ্যালুটা আসতেছে, কোন অবজেক্টের কোন ভ্যালুটা, বুঝতে পারছি। হ্যাঁ, এটা তো একটা অবজেক্ট হলো, এরকম আমি এখন আরো অবজেক্ট বানাইতে পারবো না, তাহলে অবজেক্ট স্যার ক্লাসের ভিডিওটা হইছে না আজকে? হ্যাঁ, এই যে হচ্ছে তো হচ্ছে। আচ্ছা, এখন যদি আমি আরো অবজেক্ট বানাই তাহলে কিভাবে বানাবো? obj1 হ্যালো স্যার। ও আচ্ছা, আমার তো এখানে ভয়েস অফ আছে আর আপনাদের হচ্ছে কথা বলতেছি, এই জন্য আপনারা টের পান নাই। আমাদের ভিডিও চলতেছে। আচ্ছা ক্লাসের ভিডিওটা হইছে নি? হ্যাঁ ভিডিও চলতেছে, হচ্ছে। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আর আপনাকে মিট করে আসছি কিছু সমস্যা। আচ্ছা, সমস্যা না, আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন। কারণ ছিল না তো, তার জন্য মানে দেখা গেছে কি। আচ্ছা, সমস্যা নেই। এখন তাহলে স্টুডেন্ট ক্লাসকে ব্যবহার করে তো আমি আরেকটা অবজেক্ট বানাবো, তাহলে সেম ভাবে অবজেক্টকে যেভাবে আমরা অবজেক্ট বানাইছি সেম ভাবে আমরা এটাকে কি বলবো, অবজেক্ট 1 কেও এভাবে বানাবো। হ্যাঁ, অবজেক্ট 1 ডট এটা, অবজেক্ট 2 ডট এটা করলে এভাবে চলে। এখন অবজেক্ট 1 এর কি স্টুডেন্টের ভিতরে যা ডিফল্ট ভ্যালু আছে সবগুলো অবজেক্ট 1 কাজ করবে। এখন অবজেক্ট 1 এ যদি আবার নতুন করে দাও তাহলে চেঞ্জ হবে, না হলে আগেরটাই থাকবে, বুঝতে পারছি। সে স্টুডেন্টের ভিতরে যেটা আছে ওটাই ইউজ করবে। তাহলে আমরা একটা করে দেখি, জাস্ট অবজেক্ট 1 দেই। আমি সবার মোবাইল নাম্বার একই দিতে চাচ্ছি, তাহলে আমি এখানে মোবাইল নাম্বার কিছু দিব না, অটোমেটিক করে সবারটা দিয়ে দিব। হ্যাঁ, আর যদি আমি দেই তাহলে দেখো এখন স্টুডেন্ট 1 ডট স্টুডেন্ট নেম, স্টুডেন্টস ডট স্টুডেন্ট নেম আর অবজেক্ট 1 ডট স্টুডেন্ট নেম দুটাই রেজাল্ট। এখন যদি আমি অবজেক্ট obj1 ডট স্টুডেন্ট নেম এখানে যদি চেঞ্জ করি তাহলে গা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখন ধরো শাহাদাত দিলাম, ঠিক আছে। এখন যদি আমি রান করি তাহলে দেখবো রেজা আর শাহাদাত আসছে। তাহলে আমরা এটাকেও প্রিন্ট করে দেখি, অবজেক্ট ডট স্টুডেন্ট নেম, তাহলে আসবে কি রেজা, জাহাঙ্গীর আর আসবে শাহাদাত। আসছে রেজা, জাহাঙ্গীর, শাহাদাত। আমার ক্লিয়ার? এভাবে করে আপনি হাজারটা এখানে যতগুলো দিচ্ছেন সব নিচে আসবে বলতে আমি ডাটাবেজে যেভাবে দিব, যখন যেটা দিবে সেটা আগে থাকবে, বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? এখন এটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে কয়টা ভ্যারিয়েবল, 1 2 3 4 5টা অ্যাট্রিবিউট। তাহলে প্রত্যেকটা অবজেক্টে যদি 5টা অ্যাট্রিবিউটের ভ্যালু যদি আলাদা আলাদা হয়ে দিতে যায় তাহলে আমার কোড তো হয়ে যাবে অনেকগুলো। এটাকে শর্টকাট করার একটা নিয়ম আছে, এইটা নিয়মটা শেখার আগে এটা কর, ঠিক আছে। আগে এটা প্র্যাকটিস কর। এই জাহাঙ্গীর দিয়ে দিছি না, শাহাদাত দিয়ে দিছি। হ্যাঁ,
আমি চাই শাহাদাতের ফুল নেমটা আসুক, শাহাদাত হোসেন। তা আমি 15 নম্বর লাইনে অবজেক্ট 1 ডট স্টুডেন্ট নেম দিছি না, তো এটাকেই কপি করে যদি আমি পরের লাইনে আবার নতুন করে ভ্যালু আপডেট করি, তাহলে কোনটা কাজ করবে? তাহলে এখানে শাহাদাত আসবে না, শাহাদাত হোসেন আসবে, কারণ সেম ভ্যারিয়েবল যেটা আপডেট ভ্যালু সেটাই তো কাজ করবে। তার মানে নিচে যেটা থাকবে সেটাই কাজ করবে, তো নিচেরটা আসছে, তাহলে এটা আপডেট হয়ে গেল। আমি এখন যদি বলি যে এটা ডিলিট, তাহলে ডেল দিলেই তো এটা ডিলিট হয়ে গেল। এখন যদি আমি এটাকে প্রিন্ট করতে যাই তাহলে বলবে যে এটা তো নাই, দেখছেন বলতেছে নাই, বুঝতে পারছি? ও আচ্ছা, এটা তো এখানে দিতে পারবো না, এখন বলবে নাই, তাহলে ওটা আপডেট কিন্তু আসতেছে না। শাহাদাত দিছিলাম না, ওটা নাই, ওটা এখন কি হয়ে গেছে, যেহেতু এটাতে কোনো ভ্যালু দেয় নাই, এখন যেহেতু ডিলিট করে দিচ্ছি, তাহলে সে কী করবে, রেজাল্টটাকেই নিতেছে, বুঝতে পারছি? আর যদি এই ডেল না দিতাম তাহলে কি করতো, তাহলে সে জাহাঙ্গীরকে নিত, বুঝতে পারছি, মানে শাহাদাতকে নিত। আমরা এখানে এই ক্লাসের ভিতরে যদি কোনো ফাংশন ইউজ করি, ওটার নাম কি হয়, মেথড, ঠিক আছে? ফাংশন ইউজ হলে ওটার নাম কি হয়, মেথড। এরকমই একটা মেথড আছে যেটা অলরেডি বানানো, ঠিক আছে? ওটার নাম হচ্ছে কনস্ট্রাক্টর, যেটা আমাদের পাইথনের ভাষায় ইনিশিয়ালাইজেশন বলে, এবং ওই ফাংশনটার নাম হচ্ছে ইনিট। তা আমরা ওই ফাংশনটাকে একবার দেখে আসি। দিয়ে সেম এইভাবেই আমরা এইখানে কাজটা করব। তাহলে আমাদের কি করতে হবে, এইভাবে একটা একটা করে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে কি করছি, পিওন নামে একটা কি বানাইছি, এটা পিওনটা কি, ভেরিয়েবল, অ্যাট্রিবিউট নাকি হচ্ছে অবজেক্ট, কি অবজেক্ট কোনটা বলি, যে ক্লাস যেটার ভিতরে থাকবে সেটাই অবজেক্ট। তাহলে পিওনের ভিতরে কি কোনো ক্লাস আছে? দেখো ক্লাস পার্সন আছে, আছে না? তাহলে পার্সন নামে একটা ক্লাস আছে, তাহলে পিওনের ভিতরে পার্সনটাই আছে, আবার ফার্স্ট ব্র্যাকেটও আছে, তার মানে কি পিওন কি একটা অবজেক্ট। আচ্ছা, এখন দেখেন পার্সনের ভিতরে একটা কি আছে, পার্সন হচ্ছে একটা ক্লাস, ক্লাসের পরে পার্সন আছে, মানে পার্সন একটা ক্লাস, পি বড় হাতের আছে, ঠিক আছে? এটার ভিতরে ইনইট মেথড আছে, এই ইনইট মেথডটাকে আমরা বলতেছি কনস্ট্রাক্টর, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে বলে কনস্ট্রাক্টর। আপনাদের এই পাইথনে বলা হয় এটাকে ইনিশিয়ালাইজেশন মেথড। কি বলা হয়? ইনিশিয়ালাইজেশন মেথড। বাট কনস্ট্রাক্টর বললে পুরো প্রোগ্রামার জাতি এটা বোঝে যে এটা কি জিনিস, এটা অটোকল হয়, ঠিক আছে? এটা পরে বুঝাচ্ছি। তো এখন ডেপ কথাটা থাকলে তো আমরা বুঝা যায় এটা একটা ফাংশন। এখন পার্সনের ভিতরে, মানে পার্সন কি একটা ক্লাস না, ক্লাসের ভিতরে যদি ফাংশন থাকে তাহলে ওটার নাম কি বলি, মেথড, ঠিক আছে? ডেপ আন্ডারস্কোর আন্ডারস্কোর, এখানে দুইটা আন্ডারস্কোর আছে, আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর, এখানে দুইটা দিয়েই বানানো হয়েছে। এটা হচ্ছে বিল্ডিং মেথড, মানে পাইথন অলরেডি বানানো আছে। এখন কেন বানাইছে এটার উত্তর তো আমার কাছে নাই, ঠিক আছে? হ্যাঁ, জিজ্ঞাসা করতে হবে। এখানে ইউনিটের পরেও আন্ডারস্কোর আছে, তো যখনই এই ইউনিট থাকে, এই ইউনিট মানে হচ্ছে অটো কল হয়। ধরেন আপনি পার্সনকে কল করছেন, মানে এটাকে কল করা হয়ে গেছে, বুঝতে পারছি? এই জন্য এটাকে বলা হয় অটো কল। ক্লিয়ার? আচ্ছা, এটার মধ্যে প্যারামিটার আছে কয়টা? 3টা, দেখতে পাচ্ছেন? এই প্যারামিটারের মধ্যে লাস্টের যে, মানে প্রথম যেটা থাকবে সেটা হলো ইনস্ট্যান্স বা অবজেক্টের জন্য। ধরেন পিওন এখানে আছে, এই পিওনের জন্য হচ্ছে সেল, প্রথমটা হচ্ছে সবসময় কি অবজেক্টের জন্য, আর পরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এখান থেকে যে ভ্যালুগুলো যাবে সেগুলো রিসিভ করার জন্য। আমরা রিসিভার, তারপর মানে কি বলে আর্গুমেন্ট করছি না? তাহলে এই যে পার্সন ক্লাসকে যখন আমরা বলছি তখন সে অটোমেটিক কাকে কল করছে? ইউনিটকে। ইউনিটের ভিতরে কাকে কাকে পাঠাচ্ছি? জন আর 36। তাহলে এই পার্সন কার ভিতরে আছে? পিওন। তাহলে এই সেলটা কার জন্য কাজ করতেছে? পিওনের জন্য, ঠিক আছে?
আর বাকি দুইটার মধ্যে কি যাচ্ছে, একটার ভিতরে জন আর একটার ভিতরে 36, তাহলে জন যাচ্ছে নেমের ভিতরে আর 36 যাচ্ছে এজের ভিতরে। ওকে, এখন এই যে সেলফ মানে হচ্ছে পিওন, তার মানে এখন আমরা এই ফাংশনের ভিতরে ঢুকে আমরা ইনিশিয়ালাইজ করতেছি যে ধরো তোমার নাম হচ্ছে নেমের ভিতরে আমরা এই নেমটাকেই কি করতেছি, অ্যাসাইন করে দিচ্ছি। তাহলে এই যে সেলফ ডট নেমের ভিতরে আমরা কি করলাম, জন রাখলাম, কারণ এই নেমটা তো এখানে যাচ্ছে, এই নেমটা এখানে রাখা হচ্ছে। কিন্তু এটা আর এটা কিন্তু আলাদা, এটা হচ্ছে এটার ভিতরে তৈরি হচ্ছে আর এটা হচ্ছে এখান থেকে আসতেছে। তা আপনারা চাইলে এখান থেকে নামটা চেঞ্জ করতে পারেন, ধরেন এটুকুও দিতে পারেন, আবার সেলফের নামও চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন, ওটা এখানে ভিতরে ওটাই হবে। বুঝতে পারছি? মানে এখানে যেটা থাকবে সেটা এই বাম পাশে ডট ডট দেওয়া থাকবে, আর এখানে যে ভ্যারিয়েবল দিব ওই ভ্যারিয়েবলের ভিতরে যে কোনো একটা ভ্যালু এখানে বসাতে হবে। তো যেহেতু নামকে এন দিয়ে বোঝায় এই জন্য এস ডট এন দিলাম, এটার ভিতরে এই যে নামটা পাঠাইছি এই নামটাকে এটার ভিতরে অ্যাসাইন করে দিলাম। তাহলে এস ডট এন এর ভিতরে এখন কি আছে, ভ্যালু জন আছে, আর এস ডট এর ভিতরে 36। বুঝতে পারছি? এখন যদি আমি বলি যে প্রিন্ট পি অন ডট, এখন কি আমি নেম প্রিন্ট করব নাকি এন প্রিন্ট করব, কার ভিতরে ভ্যালু আছে? আমি ভিতরে এসে কি করছি, ইনিশিয়ালাইজ করছি না, তাহলে এটার ভিতরে ভ্যালুটা থাকবে। তাহলে আমি কি করব, পি অন ডট এন প্রিন্ট করবো, এখন পি অন ডট এ প্রিন্ট করবো, তাহলে দেখবেন জন আর 36ই প্রিন্ট হচ্ছে। বুঝতে পারছি? এখন আমি যদি চাই ভিতরে আমি কি করতে পারি, এইটার একটা ফাংশন বানাইতে পারি আর একটা, যেটাতে শুধু প্রিন্ট করবে। তাহলে এটা কি করতে হবে, লিখতে হবে ডেফ, তারপর যে কোনো ফাংশনের নাম যে কোনো একটা আপনি এটা বানাইতেছেন ইউজার ডিফাইন, আর ওটা কি ছিল, বিল্ডিং। ইনিটটা কি, বিল্ডিং, আর আমরা এখন যেটা বানাচ্ছি এটা ইউজার ডিফাইন, মানে আমি যেটা নিজে বানাইতে পারি। তো ধরেন আমরা ডিসপ্লে নামে একটা ফাংশন বানাইতেছি, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি দিতে হবে আমাকে, এই যে সেলফটা দিছি না, এখন এই যে পি অনকে ধরার জন্য এখানে যে কোনো একটা ভ্যারিয়েবল দিতে হবে, যে কোনো, আপনি চাইলে এসও দিতে পারেন, সেলফও দিতে পারেন, যে কোনো কিছু। স্ট্যান্ডার্ড হচ্ছে সেলফ কথাটা দেওয়া, এটা দিলে সব প্রোগ্রামার বুঝে যে এটা ইনস্ট্যান্সকে কল করতেছে, ঠিক আছে। ওকে, তাহলে এখানেও আপনারা সেলফই ইউজ করবেন। ক্লিয়ার? আমি এখানে জাস্ট বোঝানোর জন্য আমি কমাই দিছি, বাট স্ট্যান্ডার্ড জিনিস ইউজ করলে আপনার হচ্ছে কোডের কোয়ালিটি বাড়ে, মানে এই কোডটা যে কেউ করতে পারে, ঠিক আছে। এখন আমি ধরেন প্রিন্ট করলাম, প্রিন্ট করবো কি, সেলফ ডট কি দিব, এন দিব, কমা, মানে এখানে যে নামটা থাকবে ওটা এখানে দিব, তারপর ডট দিয়ে এখানে যে নামটা থাকবে সেটা, তারপরে কমা দিব সেলফ ডট এ, ঠিক আছে। এখন কি করব, এখন যেহেতু এটা পার্সনের ভিতরে ডিসপ্লে আছে, তো পার্সনকে কে কল করছে, পিওন, তাহলে আমি এখন কি করব, কল করতে হবে না ডিসপ্লেকে, তাহলে আমি বলবো পিওন, মানে পিওনের ভ্যালুগুলোই তো দেখবো, তাহলে পিওন ডট কি করব, পার্সন। কিন্তু পার্সনকে তো কল করার দরকার না, আমার কাকে লাগবে, ডিসপ্লে, কারণ ডিসপ্লে আমি দেখতে চাই ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এখন যদি রান করি তাহলে দেখবেন আমি কিন্তু এখানে আর কোনো প্রিন্ট করি না, সে অটোমেটেড জন 36 প্রিন্ট করতেছে, কারণ আমি কি করছি, এই ডিসপ্লেটাকে কল করছি। আর ডিসপ্লেটা কার ভিতরে আছে, পার্সনের ভিতরে। তা আমরা যেমন পি অন ডট এনকে প্রিন্ট করতে পারি, ওইরকম পি অন ডট ডিসপ্লেকেও আমরা কল করতে পারি। এম আই ক্লিয়ার? এখন এতটুকু করেন, এইটুকুই হচ্ছে না। তাহলে এইখানে যেগুলো করলাম সেটাকে আমরা এখন কি করব, ওই ইনিশিয়ালাইজেশন দিয়ে করে দেখব, ঠিক আছে। তো ওখানে যদি আমরা খেয়াল করে দেখি ইনিশিয়ালাইজেশনে কী ছিল, ডেফ আন্ডারস্কোর কী ছিল রেজা সাহেব, আন্ডারস্কোর কী ছিল, ইনইট, তাই না, ইনইট আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রথমেই কি থাকবে, সেলফটা কার জন্য, সেলফ অথবা যে কোনো একটা ভ্যারিয়েবল, বাট সেলফটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। সেলফটা হচ্ছে এই অবজেক্টগুলোকে ধরবে, ঠিক আছে। তারপরে আমাদের কি আছে, আইডি আছে, তাহলে আমরা এখানে আইডি বসাই দিই। এরপরে আমাদের আছে কি, স্টুডেন্ট নেম, তাহলে এখানে বসাই দিই স্টুডেন্ট নেম, ঠিক আছে। এরপরে কল নাম্বার, সেল নাম্বার, এরপরে ইমেল, এখানে বসাই দিই ইমেল, ঠিক আছে। এরপরে ক্লাস স্ট্যাটাস, এখানে বসাই দিলাম ক্লাস স্ট্যাটাস। এরপরে
কি দিব অ্যাটেন্ডেন্স, এখানে দিয়ে দিলাম অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, তাহলে এগুলো আর দরকার আছে? আচ্ছা দরকার আছে। কি দরকার আছে এখানে বলে দেবো। এগুলো আর নতুন করে না লিখে আমরা এখানে বলে দিই যে সেলফ ডট, তাহলে তো আর আমার লেখা লাগে না। ঠিক আছে, আমার তো এই ডেফের বরাবর হবে নাকি ভিতরে ঢুকবে? ভিতরে ঢুকবে, কারণ ডেফের ভিতরে আমি দিতেছি, তাহলে মিনিমাম দুইটা, তাই না? একটা দুইটা মিনিমাম, তাহলে এখানে সেলফ ডট, তাই না? তাহলে এখানেও একটা দুটা সেলফ ডট, একটা দুটা সেলফ ডট, একটা ডট। ঠিক আছে, এখন এই যে ডান দিকে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এই যে এগুলো। ঠিক আছে, কারণ এই প্যারামিটার থেকে যা পাচ্ছি ওটাকে আমরা ডান দিকে বসাচ্ছি। ক্লাস স্ট্যাটাস ওকে, তাহলে কি হচ্ছে, আমি চাইলে বাম দিকের গুলোকে চেঞ্জ করতে পারি, কিন্তু ডান দিকের গুলো হচ্ছে এইগুলা। হ্যাঁ, সো এগুলো দিতেই হবে। এখন আমরা আর এত বড় করে লিখবো না। ঠিক আছে, আমরা এখন কি করব, প্রিন্টগুলো পরে করি। এখন অবজেক্ট 1 আর অবজেক্ট এবং অবজেক্ট 1 আর এইখানে অবজেক্ট 2 দিলাম। ঠিক আছে, এখন এই যে অবজেক্ট 1 আর অবজেক্ট 2 দুটাই কি অবজেক্ট না? হ্যাঁ, এখন আমরা কি পাঠাবো, স্টুডেন্টকে কল করতেছি, তার মানে স্টুডেন্ট, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে এটাকে কল করা। বুঝতে পারছি? অটো যদি থাকে তাহলে তো কল হলো, আর না থাকলে তো কল নাই। ঠিক আছে, বাট আমার এটা দিয়ে এটা বোঝায়। এখন আমরা কি করব, এই আইডির ভ্যালু দিব প্রথমে। তো ধরেন আমি প্রথমে অবজেক্ট 1 এর দিলাম 1, এখানে না, এই যে এখানে 1 কমা, এরপরে নাম দিব, নাম দিলাম রেজা। রেজা, রেজা কি মিয়া? মিয়া, মিয়া এইচ এমআইএ, রেজা মিয়া। এরপরে হচ্ছে সেল নাম্বার দিব, ধরেন 017 সামথিং সামথিং পিসি পিসি। ঠিক আছে, এবং ডাবল কোটেশনে দিলে বেটার। ঠিক আছে, ওকে। এরপরে কমা দিয়ে ইমেল, তাই না? তাহলে ডাবল কোটেশনের ভিতরে reza@gmail.com। ঠিক আছে না? এরপরে কমা দিয়ে ক্লাস স্ট্যাটাস অনলাইন। ঠিক আছে, না অফলাইন? অফলাইন। ঠিক আছে, এরপরে কি করব, অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স কত %? 100। আচ্ছা, এটা আমরা ডাবল কোটেশন ছাড়াই দিতে পারি, কারণ কি এটা একটা নাম্বার, তাই না? আচ্ছা, সেমভাবে কি করব, কপি করে এই কটাই তো এখানেও লাগবে, তাই না? খালি নাম্বারগুলো চেঞ্জ হবে, একের জায়গায় 2 দিয়ে দিলাম বা অন্য কোনো নাম্বার। এরপরে দিয়ে দিলাম কি জাহাঙ্গীর। এরপরে নাম্বারটা চাইলে চেঞ্জ করলাম, নাহলে নাই। ধরেন এটা দিলাম অফিসিয়াল নাম্বার, তোমাদের একটা করে ডিজিট কম বেশি। কি কম? জাহাঙ্গীর। ঠিক আছে, এরপর অফলাইন 100% উপস্থিতি। ঠিক আছে, এখন যদি রান করি কোন আউটপুট আসবে? আচ্ছা, এখন কি বলতেছে, এক্সপেক্টেড, এটা দেয় নাই। ও আচ্ছা, এটা বাদ গেছে। কোন আউটপুট আসছে? কারণ আমরা প্রিন্ট করি নাই। তা আমরা যদি এখানে নিচে প্রিন্ট দিয়ে বলি, প্রিন্ট obj1 ডট, কি প্রিন্ট করতে চাই আমরা সেটা প্রিন্ট করে দেখাবো। কি প্রিন্ট করতে বলো? স্টুডেন্টস। আর স্টুডেন্টস তো পুরোটা, এটার ভিতরে কোন অ্যাট্রিবিউটটা প্রিন্ট করতে চাও? কোন? সব। তাহলে এই তো ডট ডট দিয়ে খালি সবগুলো লেখা লাগবে। আচ্ছা, ইমেইল করতেছি। ঠিক আছে, একটা করলে মানে সবগুলা প্রিন্ট করলে করা যাবে। ঠিক আছে, হ্যাঁ, ডট দিতে হবে। অবজেক্ট 1 ডট ওই ভ্যারিয়েবল নাম, এবং বাম পাশের ভ্যারিয়েবল নাম, ডান পাশেরটা নাম। ঠিক আছে, এরপরে আমি অবজেক্ট 2 এরও আমরা ইয়া করি, ডট। ঠিক আছে,
এখন দেখবেন দুজনের ইমেইলটা দেখাচ্ছে, দেখাচ্ছে। এভাবে তুমি যা যা প্রিন্ট করতে চাও খালি ডট দিয়ে ওটাকে প্রিন্ট করলেই হবে। এখন যদি আমরা চাই এখানে ডিসপ্লেটাকে ইউজ করতে, তাহলে ডিসপ্লে ইউজ করতে পারবো। তাহলে খালি এখানে কি করতে হবে, ডেফ যে কোনো একটা ভ্যারিয়েবল নাম না ইয়া ফাংশনের নাম, তা আমরা যেহেতু ডিসপ্লে করবো ডিআইএস দিলাম, ঠিক আছে। এখন আমায় কী করতে হবে, শুধু সেলফ দিতে হবে, বুঝতে পারছি। আচ্ছা এটা শেষ করব, এরপর প্রিন্ট, ঠিক আছে। এখন কী দিব, সেলফ ডট সামথিং, তাহলে সেলফ ডট এটার পুরোটাই কপি করে নিয়ে আসলেই তো হয়, বুঝতে পারছি। কারণ এখানেও সেলফ ইউজ করছি। তাহলে এখানে বললে কি হইতো, অবজেক্ট 1 এর জন্য আমাকে সবগুলো একবার লিখতে হইতো, অবজেক্ট 2 এর জন্য সবগুলো লিখতে হচ্ছে। কিন্তু যদি আমি একটা ফাংশন বানাই দিই, তাহলে খালি আমি বলবো যে অবজেক্ট 1 এর ভ্যালুগুলো ডিসপ্লে করো, তাহলে আর আমাকে আলাদাভাবে প্রিন্ট করতে হবে না, খালি অবজেক্টের নাম বললে ওই অবজেক্টে যা যা ডেটা আছে সব দিয়ে দিবে, বুঝতে পারছি। তাহলে কি হলো, আরও কাজ কমে গেল না, নাকি বুঝো নাই? আচ্ছা বুঝাই দিচ্ছি। ওবি মজার জিনিস, ঠিক আছে। যদি না বুঝো তাহলেই বাড়ে। আচ্ছা এখন দেখো ডিসপ্লেতে আমি যদি এখন বলি যে দেখো এদিকে তাকাও সবাই, আমি যদি obj1 ডট ডিসপ্লে বলি, ডট ডিস ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, আর কিছু না, সে কী করবে, আমার অবজেক্ট অনের যত ডেটা আছে সব সে এখানে নিয়ে আসবে, নিয়ে এসে ওগুলো প্রিন্ট করবে। করছে, আমাকে কি আলাদাভাবে প্রিন্ট করতে হয়েছে? এবার দেখো অবজেক্ট 2 obj2 ডট ডিআইএস, জাস্ট একটা ফাংশন কল করতেছি, ওর যত ডেটা আছে সে সবগুলোকে প্রিন্ট করবে। এরকম করে যদি 100টা থাকে, জাস্ট খালি ডট ডিস দিলে সে ওই ফাংশন অনুযায়ী ওই ডেটাটাকে নিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছি। তাহলে কি মজা হয়ে গেল না? আগে কি করতে হচ্ছে, প্রিন্ট করতে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে প্রিন্টে, কিন্তু এখন কি করতেছি, জাস্ট ফাংশনে বলে দিচ্ছি। এখন বলো তো অবজেক্ট 1 ডট ডিসি কি এমন আছে, এখানে কি কোনো কিছু বলা আছে? তাহলে ও এই ডেটাটা পাচ্ছে কিভাবে? আবার অবজেক্ট 2 ডট ডিস যখন বলতেছি তখন এই ডেটাটাই বা পাচ্ছে কিভাবে? কিন্তু এখানে তো অবজেক্ট 1 বা কোনো কিছু নাই। না না, এখানে রিসাইকেল না, এখানে এই যে সেলফ আছে না, এই সেলফ মানে সে অবজেক্ট 1 কে বুঝতেছে, আর অবজেক্ট 1 দিয়ে যা যা ডেটা এখানে পূরণ করা হয়েছে সবগুলো ডেটা এখানে অটো চলে আসতেছে। এবার বুঝতে পারছো, সেলফ যদি এখানে না দিতাম তাহলে কিন্তু এখানে আসতো না। এই সেলফের মাধ্যমে কি হচ্ছে, এই অবজেক্ট 1 কে বুঝাইতেছে, অবজেক্ট 2 কে বুঝাইতেছে। তাহলে অবজেক্ট 1 এর যত ডেটা ছিল এই সেলফের মাধ্যমে অবজেক্ট 1 যখন কল হচ্ছে তখন অবজেক্ট 1 এর সব ডেটা এখানে দেখাচ্ছে। আবার অবজেক্ট 2 দিয়ে যা ডেটা আমরা এখানে দিছি ওই অবজেক্ট 2 দিয়ে যা যা আছে সব এখানে চলে আসতেছে, বুঝতে পারছি। তো এখন আমরা কি করতেছি, আমরা এটাকে, আমরা তো একটা ফাংশনকে কল করে দিই, এটা শিখতেছি। আমরা চাইলে আরও শর্ট করতে পারি। কীভাবে করতে পারি, এখন আবার অটোমেটেড কল একটা ফাংশন আছে, অটোমেটেড কল। ওটা কি জিনিস, এটা হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর str আন্ডারস্কোর আন্ডারস্কোর। এখন আর আমরা প্রিন্ট করবো না, এখন বলবো রিটার্ন। কি করবো, আচ্ছা এটা প্রিন্টও করা যায়, ওই যে রিটার্ন করতে যে বলছিলাম আমরা আগে শিখছিলাম সেটাই। হ্যাঁ আমরা ওইটাতেই এখানে ইউজ করতেছি। এটি কি কাজ হবে, আমার কথা না, এখানে রিটার্ন করতে হবে, ঠিক আছে। রিটার্ন, রিটার্ন করবে কি, সে এই ডেটাগুলোকেই এখন সে আর এখানে প্রিন্ট করবে না, সে প্রিন্ট করবে এখন বাইরে, এখানে প্রিন্ট করার দরকার নেই। এখন আমি কি করবো, জাস্ট ডাবল কোটেশনের ভিতরে এগুলোকে রেখে দেবো, এখানে একটা এফ ফাংশন দেব, ঠিক আছে।
আর যতগুলো ভ্যারিয়েবল আছে এগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে দিলে কি হবে, এগুলো ভ্যারিয়েবলের মতো কাজ করবে, ঠিক আছে। আজকে যে কতগুলো পড়া পড়লাম মনে থাকলেই হয়েছে। এই জন্য আগে আগে ছেড়ে দিই। আচ্ছা এখন রিটার্ন করলাম, হ্যাঁ এখন কিন্তু কোনো কিছু প্রিন্ট হবে না, ঠিক আছে। প্রিন্ট করতে হলে কি করতে হবে, আমাকে প্রিন্টের ভিতরে অবজেক্টকে দিতে হবে। প্রিন্ট যাকে প্রিন্ট করতে যায় সেই প্রিন্টটাকে দিতে হবে ওবিজে 1, তাহলে ওবিজে 1 এর ভিতরে এই জিনিসটা রিটার্ন হয়ে আসে, যার কারণে আমরা এখন ওবিজে 1 কে প্রিন্ট করলে পাবো। তাহলে কতগুলো ওয়েতে আমরা কাজগুলো করতে পারি। এখানে ওবিজে যদি 2 দেই তাহলে 2টাকে প্রিন্ট করে দেবো। এরকম করে আরও যদি অবজেক্ট বানাও সব অবজেক্টের ভ্যালুগুলো পাবো। তো বানাই, এখানে অবজেক্ট 3, এটা হচ্ছে 3 নম্বর স্টুডেন্ট, এটা হচ্ছে কে সাদাত, ঠিক আছে, sadat@gmail.com। এটা হচ্ছে অনলাইন 100% উপস্থিতি, ঠিক আছে। আশিক আছে। এখন যদি প্রিন্ট করি তাহলে কি আসবে, সাদাতের ডেটাও চলে আসবে। আমরা যদি আবার বানাই কোড, এভাবে করে যতগুলো টেবিল বানাবো, কোনো সমস্যা আছে ডেটা বানালে। এখন আমার এখানে 4 নম্বর স্টুডেন্ট, নাম হচ্ছে আশিক, @100%। এখন ওটাকে যদি না প্রিন্ট করি তাহলে কি আসবে, তাহলে আমাকে কি করতে হবে, 4 কেও প্রিন্ট করতে হবে। একটা প্রিন্টের ভিতরে স্যার এটা সব দেখা যায়। হ্যাঁ দেওয়া যায়, তাহলে এগুলো ডান দিকে চলে আসবে। হ্যাঁ এক লাইনে আসবে, চাইলে আমরা একটা প্রিন্ট দিয়েও করতে পারি, এক লাইনেও আসবে না, আমরা চাইলে আলাদা করতে পারি, ঠিক আছে। obj2, ঠিক আছে। এরকম নয়, আমরা অবজেক্ট দিলে একবার 1 থেকে 8 নম্বর অবজেক্ট পর্যন্ত একবার এই ফাংশনটার নাম কি স্যার? ম্যাক্সলাসেন আসছে, দেখছো এর নাম কি? ম্যাক্সলাসেন হ্যাঁ, নিউ লাইন। তাহলে একটা প্রিন্টেই আমরা করতে পারছি। /n /n দিলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হবে। এভাবে করতে পারি, ঠিক আছে।